জুলাই আন্দোলনের যে ছবিটি আপনার ভাইরাল হয়েছিল, অর্থাৎ পুলিশের প্রিজন ভ্যানের সামনে প্রতিরোধের যে ছবিটি ভাইরাল হয়েছিল, সে একই স্টাইলে ভারতে চলমান আন্দোলনে একটি প্রিজন ভ্যানের সামনে আর অপর একজন নারীকে একই স্টাইলে আমরা দেখেছি। এবং সেটি পরে আপনার যে ছবি এবং তার যে ছবি দুটোকে একসঙ্গে করে আবারও আলোচনায় এসেছেন, এটিকে আপনি কিভাবে দেখছেন? আসলে 24 জুলাই আন্দোলন যেটা হয়েছিল সেটা তো আসলে মোদির প্রেসক্রিপশন ছিল এবং সেটা বাস্তবায়ন হয়েছে হাসিনার হাত ধরে। কারণ আমরা তো বলি না আপা আর দুলাভাই একই মুদ্রার এপিঠ ওপিঠ। তো সেই জায়গা থেকে যখন মোদির প্রেসক্রিপশনে বাংলাদেশে যেটা হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে প্রতিবাদ যেমনটা আমাদের বাংলাদেশে হয়েছিল, তো মোদির দেশে যখন আন্দোলন হচ্ছে এবং তারই প্রেসক্রিপশনেই তো হবে, মানে তাদের কর্মকাণ্ড, তাদের যে সরকার ব্যবস্থা তার প্রেসক্রিপশনেই তো হচ্ছে, তো তার প্রতিবাদটাও একই সুরেই হওয়া উচিত। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জুলাই গণ অভ্যুত্থান চলাকালীন জুলাই মাসের 31 তারিখে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করছিলেন শিক্ষার্থীরা। সেই সময়টাতে শিক্ষার্থীদের বেশ কয়েকজনকে আটক করে পুলিশের সেই প্রিজন ভ্যানের সামনে প্রতিরোধ হয়ে দাঁড়ান জুলাই কন্যা নুসরাত নূর। আমরা রয়েছি তার সঙ্গে, শুনবো তার সেদিনের স্মৃতিচারণ। নুসরাত আপু, আমরা দেখেছি যে আপনি 31 জুলাই পুলিশের প্রিজন ভ্যানের সামনে প্রতিরোধ হয়ে দাঁড়িয়েছিলেন। সেদিনের ঘটনা যদি আমাদেরকে একটু স্মৃতিচারণ করেন। ওদিন ছিল 31 জুলাই, মার্চ ফর জাস্টিস আইনজীবীদের পক্ষ থেকে ঘোষণা ছিল এবং শিক্ষার্থী তাদের সাথে একমত পোষণ করে ওই দিন কর্মসূচি দেয়। তো আমরা যথারীতি আগের দিন প্রিপারেশন নিয়ে সকাল সকাল চলে আসি। তারপরে হচ্ছে আমাদের মুভ হয় হাইকোর্টের দিকে। তো আমাদের বিশ্ববিদ্যালয় থেকে যেহেতু ওই দিন তাদের সরকারের পক্ষ থেকে হচ্ছে আপনার গণগ্রেফতার কর্মসূচি দেয়, তো শিক্ষার্থীরা একটু রীতিমতো ভয় পায় এবং শিক্ষার্থীদের সংখ্যা অন্য দিনের তুলনায় অনেকটা কম ছিল। তো আমরা আমাদের বিশ্ববিদ্যালয় থেকেও সেম, আমরা 5-7 জন মিলে হাইকোর্টের দিকে মুভ করি। তো হাইকোর্টে মুভ করে যখন আমরা হাইকোর্ট মাজার গেট থেকে কিছুটা দূরে একটা বড় গাছের নিচে অবস্থান নিই, এখন সেখানে অলরেডি অনেক স্কুল কলেজ তারপর ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ছিল, সাধারণ মানুষ ছিল, অবস্থান করতেছিল। তো একটা পর্যায়ে যখন পুলিশ নোটিশ করে যে আমরা হচ্ছে এদিকে কিছু শিক্ষার্থী অবস্থান নিছি, তারা আমাদের উপরে মানে হচ্ছে চারপাশ থেকে পাকড়াও করা শুরু করে। ধরপাকড় শুরু করার পরে শিক্ষার্থীরা ভয় রীতিমতো পিছন থেকে পালিয়ে যায় এবং কিছু শিক্ষার্থী আমাদের ওখান থেকেই কয়েকজনকে মানে হচ্ছে অ্যারেস্ট করে। তো আমার রীতিমতো আমার পাশেই ছিল ভাইয়া, আমার নূর ভাইয়া। তো তাকে সেভ করার জন্য আমি সামনে যাই। তো সেই জায়গা থেকে যেহেতু মানে আমরা জানতাম আমাদের সাথে এরকম কিছু ঘটতে পারে, মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে যে কোনো কিছু ঘটতে পারে এবং সেটার আমার পক্ষে যতটুকু সম্ভব সবসময় প্রতিবাদের চেষ্টা করব। তো সেই জায়গা থেকে ভাইয়াকে ধরে ফেলা, ভাইয়ের কোমরে ধরি। পুলিশ অনেকবার আমাকে আঘাত করে ছোটানোর চেষ্টা করে, বাট তারা সক্ষম হয়নি। তাই হচ্ছে আবার লেডি পুলিশ কল করে তারা আমাকে আমার কাছ থেকে ভাইয়াকে টেনে নিয়ে প্রিজন ভ্যানে তুলে ফেলে এবং পরবর্তীতে আইনজীবী তাদের কাছ থেকে আমাকে নিয়ে ফেলে। এবং যখন দেখছি যে ভাইয়া সহ আরও কয়েকজনকে প্রিজন ভ্যানে আটক করে প্রিজন ভ্যানটা ছেড়ে দিবে, তো সেই জায়গাতে আমার কাছে মনে হলো যদি ভাইয়াকে এখন নিয়ে যায় তাহলে হয়তো আমি ভাইকে সেভ করতে পারবো না, আর হয়তো তার খোঁজও পাবো না, আন্দোলন হয়তো এইভাবেই শেষ হয়ে যাবে। তো সেই জায়গা থেকে মনে হলো আমি প্রিজন ভ্যানের সামনে দাঁড়িয়ে যাই এবং যথাযথ মানে যেটা চিন্তা হলো সেটা দাঁড়িয়ে গেছে, মানে কী হবে এর কনসিকুয়েন্স পরবর্তীতে কী হবে সেটা ভাবার মানে সময় ছিল না, মাথায় আসেও নাই। তো যেমন ভাবনা এরকম কাজ, শেষ পর্যন্ত হয়তো আমি সেভ করতে পারি নাই, ভাইয়াকে নিয়ে চলে যায় থানা পুলিশ। তারপরে আমরা জানতে পারি পরবর্তীতে যে ভাইয়াকে রমনা মডেল থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে মানে খবর জানাই। সেখান থেকে শিক্ষকরা আসেন, আমাদের সিনিয়র আইনজীবী আপু আসেন, তারা এসে ভাইয়াকে যত ফর্মালিটিস আছে সেগুলো ফুলফিল করে ভাইয়াকে পরবর্তীতে সন্ধ্যা 7টা নাগাদ ছাড়াতে পারে। আচ্ছা, আমরা দেখছি যে জুলাই আন্দোলনের যে ছবিটি আপনার ভাইরাল হয়েছিল, অর্থাৎ পুলিশের প্রিজন ভ্যানের সামনে প্রতিরোধের যে ছবিটি ভাইরাল হয়েছিল, সে একই স্টাইলে ভারতে চলমান আন্দোলনে একটি প্রিজন ভ্যানের সামনে আর অপর একজন নারীকে একই স্টাইলে আমরা দেখেছি। এবং সেটি পরে আপনার যে ছবি এবং তার যে ছবি দুটোকে একসঙ্গে করে আবারও আলোচনায় এসেছেন, এটিকে আপনি কিভাবে দেখছেন? আসলে 24 জুলাই আন্দোলন যেটা হয়েছিল সেটা তো আসলে মোদির প্রেসক্রিপশন ছিল এবং সেটা বাস্তবায়ন হয়েছে হাসিনার হাত ধরে। কারণ আমরা তো বলি না আপা আর দুলাভাই একই মুদ্রার এপিঠ ওপিঠ। তো সেই জায়গা থেকে যখন মোদির প্রেসক্রিপশনে বাংলাদেশে যেটা হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে প্রতিবাদ যেমনটা আমাদের বাংলাদেশে হয়েছিল, তো মোদির দেশে যখন আন্দোলন হচ্ছে এবং তারই প্রেসক্রিপশনেই তো হবে, মানে তাদের কর্মকাণ্ড, তাদের যে সরকার ব্যবস্থা তার প্রেসক্রিপশনেই তো হচ্ছে, তো তার প্রতিবাদটাও একই সুরেই হওয়া উচিত। তো এটাকে আমি খুবই পজিটিভলি দেখছি এবং সবাই যখন আমাকে জুলাই আন্দোলনের সময় তাদের ইন্সপিরেশনের একটা মাধ্যম মনে করেছিলেন, তো সেই জায়গাটা আমি আগে হয়তো ভাবতাম যে সেটা হয়তো আমার দেশের গণ্ডি পর্যন্তই ছিল, বাট এটা এখন ইন্টারন্যাশনাল পর্যায়ে
চলে গেল। তো সেটা আমার জায়গা থেকে অবশ্যই অত্যন্ত গর্বের জায়গা। আমি নিজেও এখন অনেকটা ইন্সপায়ার হচ্ছি যে হয়তো আমাকে আরও ভালো ভালো কাজ করা উচিত, যেটা হয়তো পরবর্তীতে আমার পরবর্তী জেনারেশনকে আরও বেশি ইন্সপায়ার করবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সাহস, মানে প্রতিবাদী কণ্ঠ তৈরি করার সাহস যোগাবে। এই ঘটনার পরে আপনি কোনো হুমকি অনুভব করছেন কিনা, কেউ আপনাকে হুমকি দিচ্ছে কিনা, বা এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আসলে হুমকি তো যা দেওয়ার ওগুলো হচ্ছে থাকে না, অনলাইনে দিয়ে দেওয়ার, সরাসরি তো তাকে খুঁজেও হয়তো পায় না, বা আমার মতো ছোট একটা মানুষকে কি খুঁজে বের করবে। তো সেই জায়গা থেকে কিছু প্রতিটি সরকারের আইডি থেকে দেখলে বোধহয় বট বাহিনীর আইডি, তো সেই জায়গা থেকে তারা আমাকে ইনবক্সে অনেক মেসেজ দেয়, তোমাকে আমরা খুঁজছি, দেখে নিব। হ্যাঁ, মানে আরও খুব বাজে বাজে মানে শব্দ স্ল্যাং ইউজ করে, সেটা আমি আসলে এখন উচ্চারণ করতে পারছি না। তো সেই বিষয়গুলো থেকে রীতিমতো তারা হয়তো মানে ভাবছে আমি অনেক বেশি ভয় পাচ্ছি, সেটা আসলে মোটেও ভয় পাচ্ছি না। কারণ মানুষ মরে একবার, জুলাইতে আমরা মরে বেঁচে গেছি, তো সেই জায়গা থেকে এখন আর মরার ভয় নেই। জুলাই যে নারীরা প্রতিরোধের প্রতীক হয়ে দাঁড়িয়েছিল, জুলাই পরবর্তী সময়ে তারা আসলে হারিয়ে যাচ্ছে কিনা, তাদেরকে সামনে আনতে পারছে কিনা, কি মনে হচ্ছে? আসলে যেটা হয়েছিল কি, জুলাই আন্দোলনে যেরকম ভাবে নারীরা খুব অ্যাক্টিভ ছিল, আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, বাট পরবর্তীতে রাজনীতির যেই মানে পরিবেশ, সেখানে নারীদের অংশগ্রহণ খুবই কম, 1%-ও কম। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় এটা আমাদের সামাজিক, পারিবারিক এবং রাজনৈতিক তিনটা কালচারই দায়ী। কারণ আমাদের সামাজিকভাবে, পারিবারিকভাবেই বলেন, একটা ছেলেকে যতটা মানে সাপোর্ট করা হয়, মেয়েদেরকে ততটা সাপোর্ট করা হয় না। কিছু মেয়ে আগ্রহ থাকলেও পরিবারের বাধা বলেন, সামাজিক বাধা বলেন, সবটার কারণে পিছিয়ে আসে। আবার কিছু ক্ষেত্রে রাজনৈতিকভাবেও দায়ী। কারণ আমার কাছে যেটা সবচেয়ে এক কথায় বলি, আগামী 50 বছর বলেন, আগামী 30, 40, 50 বছরেও নারীদের অংশগ্রহণ যেটা আমরা মুখে বলি সেটা সম্ভব না। কারণ এই রাজনৈতিক কালচারে কখনোই সম্ভব না। আমরা মুখে বলবো যে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা চাই, বাট আসলে এটা সম্ভব না, এটা হবেও না।